আসসালামু আলাইকুম। আনফরচুনেটলি ম্যাচটা লাইভ টেলিকাস্ট হয় নাই। সিটি ক্লাবের বিরুদ্ধে ৪৫ বলে সেঞ্চুরি করেছেন হাবিবুর রহমান সোহান এবং সেটা লিস্টে ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। এর আগেও লিস্টে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিটা ৪৯ বলে ছিল। যৌথভাবে সেটা হাবিবুর রহমান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ছিল। অর্থাৎ হাবিবুর রহমান সোহান নিজের রেকর্ডটাকে নিজেই আবার ভেঙেছেন। এর আগেও লিস্টে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিকটা সোহানই ছিলেন। এর ঠিক ইমিডিয়েট আগে অর্থাৎ আগের ম্যাচটাতেই কিন্তু হাবিবুর রহমান সোহান লিস্টে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরির মালিকটা হয়েছেন। আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে হাবিবুর রহমান সোহান কিন্তু টি-20 ক্রিকেটেও বাংলাদেশের অর্থাৎ স্বীকৃত টি-20 ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক। অর্থাৎ এই মুহূর্তে আপনি যদি সাদা বলের ক্রিকেটে চিন্তা করেন তাহলে দুইটা ফরম্যাটেই বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক হাবিবুর রহমান সোহান। ওয়ানডে ফরম্যাটটা মানে লিস্টে ফরম্যাটটাতে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিকটাও হাবিবুর রহমান সোহান। আমরা দেখেছিলাম যে ইমার্জিং এশিয়া কাপে কাতারের মাটিতে সেই ম্যাচটাতে হাবিবুর রহমান সোহান ৩৫ বলে একটা সেঞ্চুরি করেছিলেন, যেটা স্বীকৃত টি-20 ক্রিকেটে বাংলাদেশের পক্ষে অর্থাৎ বাংলাদেশি কোনো ব্যাটারের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক। কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের সিলেক্টরদের কাছে আসলে ম্যাটার করে কোন বিষয়টা জানেন? কে কত রান করলো দিন শেষে, কে কত রান করলো টুর্নামেন্ট শেষে। কিন্তু ইম্প্যাক্টের জায়গাটা নিয়ে আমরা আসলে খুব বেশি আলোচনা করি না, বা আমাদের দেশে খুব বেশি আলোচনা হয় না, বা খুব বেশি প্রায়োরিটির জায়গাটা তো ইম্প্যাক্টের বিষয়টা আসে না। আমি বলছি না যে হাবিবুর রহমান সোহানকে আপনি ওয়ানডে ফরম্যাটের পাইপলাইনের জন্য বিবেচনা করেন, যদিও ওয়ানডে ফরম্যাটটাতেই হাবিবুর রহমান সোহান দুইটা ফরম্যাটে আমরা দেখতে পেলাম যে আলটিমেটলি সেঞ্চুরি করেছেন, মানে দুইটা ভিন্ন টুর্নামেন্ট। একটা বিসিএলে তিনি দ্রুততম সেঞ্চুরি করেছিলেন ৪৯ বলে, আর একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি দ্রুততম সেঞ্চুরি করলেন ৪৫ বলে। তবে তার ইম্প্যাক্টের জায়গাটা তাকে টি-20 ক্রিকেটের জন্য অনেক বেশি মাত্রায় পারফেক্ট করে তোলে, বিশেষ করে মডার্ন ডে টি-20 ক্রিকেটের যে ডিমান্ডের জায়গাটা, সেই টি-20 ক্রিকেটের ডিমান্ডের জায়গাটা অনুযায়ী যেহেতু আমাদের বাংলাদেশের এ টিমের যে স্কেজুয়াল আছে, সেই এ টিমের স্কেজুয়ালে টি-20-র কোনো জায়গাটা নাই। বিশেষ করে জিম্বাবুয়ের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ এ টিম খেলছে। আজকে ইফতি খুব ভালো রান করেছে, দ্যাটস রিয়েলি গুড টু সি। সো টি-20 সিরিজ কিন্তু সেই জায়গাটায় নাই। তার মানে হাবিবুর রহমান সোহানকে লাস্ট অদম্য কাপের পরে হি উইল হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার 1 year টু প্লে নেক্সট টি-20 গেম, অর্থাৎ নেক্সট বিপিএল এর জন্য তাকে ওয়েট করতে হবে। এইভাবেই কিন্তু আমাদের দেশে প্লেয়ারদের পটেনশিয়ালটা চলে যায়, কারণ এই প্লেয়ারগুলো যদি ফর্মে থাকা অবস্থাতেই সিস্টেমের অংশ না হয় সেক্ষেত্রে কিন্তু সেই প্লেয়ারদের ফর্মটা থাকে না। মেহেদি মারুফের মতো ক্রিকেটারের কথা বলতে পারি, একটা সিজনে বেশ ভালো ফর্মে ছিলেন কিন্তু পরবর্তী সময় পরের সিজনে আর সেই ফর্মটা ধরে রাখতে পারেন না, কারণ মাঝখানে গ্যাপটা ছিল মোটামুটি ইন বিটুইন 1 year। এই 1 বছরের মধ্যে আসলে যদি ম্যাচ প্র্যাকটিসের মধ্যে একটা প্লেয়ার না থাকে তাহলে সেই জায়গাটা থাকে না। আমার একটা ব্যক্তিগত চাওয়ার জায়গা বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের মাটিতে টি-20 সিরিজ রয়েছে। আমি অন্তত সেখানে হাবিবুর রহমান সোহানকে দেখতে চাই। আমি সোহানকে সেই জায়গাটা দেখতে চাই, কারণ ওই টি-20 সিরিজটা খুব বেশি ইম্পর্টেন্স ক্যারি করে না, খুব বেশি ইম্পর্টেন্স ম্যাটার করে না যে আপনাকে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাইংয়ের জায়গাটা চিন্তা করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি ওয়ানডে ফরম্যাটটাতে এই মুহূর্তে এক্সপেরিমেন্টের জায়গা নাই। ওয়ানডে ফরম্যাটটাতে আমরা এক্সপেরিমেন্টের কথা চিন্তা করারও আসলে খুব বেশি দরকার নেই। তবে টি-20 ফরম্যাটে জিম্বাবুয়ের মাটিতে আলিসাল ইসলাম আছেন, হাবিবুর রহমান সোহান আছেন, রাকিবুল আছেন, রিপন মণ্ডল আছেন। এই প্লেয়ারদেরকে যদি আমরা একটু রেগুলার বেসিসে দেখতে পাই তাহলে হয়তো আমরা এই প্লেয়ারদেরকে যথেষ্ট মূল্যায়নের জায়গাটা করতে পারবো এবং এই প্লেয়ারদের ক্যারিয়ারটাকে আমরা ওইভাবে বাঁচাতে পারবো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে অনেকেই হয়তো বলবেন যে বিপিএলে তো সোহান কোনো কিছুই করতে পারেনি। দেখেন, বিপিএলে যেই ধরনের উইকেটে এই বছর খেলা হয়েছে, যেই ধরনের উইকেটে এবছর বিপিএলে খেলা হয়েছে, বিশেষ করে বিপিএলে কিন্তু একটা উইন্ডো থাকে যেখানে 1 সপ্তাহ বা 8-10 দিনের একটা উইন্ডো থাকে যেখানে খুব শৈত্যপ্রবাহ চলে, খুব ফগি ওয়েদার থাকে। একে তো উইকেট খুব বেশি মানসম্মত উইকেটে খেলা হয় না, দ্বিতীয়ত খুব ফগি কন্ডিশন। এই কন্ডিশনটা সোহানের যে ব্যাটিং ক্যালিবার বা সোহানের যে ব্যাটিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা, সেই বৈশিষ্ট্যের জায়গাটার সঙ্গে আসলে কমপ্লিমেন্ট করেন না। শুধুমাত্র সোহান না, সৌম্য সরকারও দেখবেন যে বিপিএলের শুরুর স্টেজটাতে খুব একটা ভালো করতে পারে না, কারণ তারা যেই নেচারের ব্যাটিং করেন এই টাইপের কন্ডিশনগুলো কিন্তু আসলে তাদেরকে ওইভাবে কমপ্লিমেন্ট করে না। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আপনি আইপিএলে চিন্তা করেন, ভাইভাব সূর্যবংশী যে টাইপের কন্ডিশনে ক্রিকেট খেলেন, হ্যাঁ
এই টাইপের কন্ডিশনটাই কিন্তু একটা প্লেয়ারকে ফ্লারিশ করার জন্য অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্টিং। অর্থাৎ এই টাইপের কন্ডিশনে যত বেশি একটা প্লেয়ার খেলবেন তত বেশি নিজেকে ঠিকমতো এক্সপোজ করতে পারবেন। ইন্ডিয়াতে আইপিএলে যে টাইপের কন্ডিশনে খেলা হয় এই টাইপের কন্ডিশনে যদি আমাদের হাবিবুর রহমান সোহান খেলতে পারেন, তিনিও এই টাইপের ইনিংস বা তার কাছাকাছি ইনিংস খেলতে পারবেন। কেন? তিনি 35 বলে কাতারের মাটিতে সেঞ্চুরি করে দেখান নাই? 35 বলে তো কাতারের মাটিতে হাবিবুর রহমান সোহান সেঞ্চুরি করে দেখিয়েছেন এবং বৈভব সূর্যবংশীও সেই জায়গাটাতে ওই রকম ইনিংসই খেলেছেন। সো সোহানকে যদি প্রপার কন্ডিশনটা দেওয়া হয়, তাহলে প্রপার কন্ডিশনটা দেওয়া হলে পরে সোহানও কিন্তু ওই ধরনের ইম্প্যাক্ট ইনিংসটা খেলতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের কন্ডিশন সবসময় বেটার থাকে না, যে কারণে ওভারঅল রানের জায়গাটা যদি আপনি চিন্তা করেন যে একটা টুর্নামেন্টে হয়তো বা নাইম শেখ বা এনামুল হক বিজয়রা বেশ বেটার রান করেন অনেক বেশি মাত্রায়, বাট ইম্প্যাক্টের জায়গাটাতে হাবিবুর রহমান সোহানের ইম্প্যাক্টটাও কিন্তু আপনি আসলে ইগনোর করা উচিত না। এটা বাইরের দেশের সিলেক্টররা হলে হয়তো বা সেই ব্যাপারটাকে ইগনোর আসলে এভাবে করতেন না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে সত্যি কথা বলতে যে ওই ইম্প্যাক্টের জায়গাগুলো ওইভাবে দেখা হয় না। আমি আবারও বলছি, আমি ওয়ান ডে ফরম্যাটটা নিয়ে বলছি না, আমি টি-20-র কথা বলছি। বিশেষ করে বাংলাদেশের এ টিমের যেহেতু টি-20-র ওই স্কেডিউলটা নাই, সো ইটস রিয়েলি আ ভেরি গুড চান্স। সামনে জিম্বাবুয়ে সফর রয়েছে, জিম্বাবুয়ে সফরে সোহানকে অন্তত 15 জনের স্কোয়াডে দলের সঙ্গে থাকার সুযোগ করে দেওয়া এবং সম্ভব হলে সেই জায়গাটায় ম্যাচ খেলা, আমার মনে হয় অসম্ভবের কোনো কিছু নয়। সোহান সেখানে ম্যাচ খেলতেই পারে, কারণ আমার মনে হয় না যে জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজে আপনার খুব বেশি মেইন স্ট্রিমের তানজিদ তামিমের খেলার দরকার আছে। জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজে পারভেজ ইমনের খেলার দরকার আছে, এটা আমার কাছে মনে হয় না, কারণ দে আর অলরেডি এস্টাবলিশড প্লেয়ার, তারা আরও বড় বড় টিমের সঙ্গে খেলবেন। তো সোহানের মতো প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু এটাই আসলে পারফেক্ট জায়গা। অনেকে একটা বিষয় ভুলে যান যে সোহান কিন্তু বিপিএলে খারাপ করার পরেও অদম্য কাপের ফাইনাল ম্যাচে উইকেট ভালো ছিল। আবারও বলি, অদম্য কাপের ফাইনাল ম্যাচে ওভার 200 রানস চেস হওয়ার মতো একটা অবস্থা ছিল এবং সেটা চেস করতে যাচ্ছিলেন সোহান, এবং সেই ম্যাচে সোহানের স্কোর কার্ডটা কিন্তু ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কত রান করেছিলেন। মোস্তাফিজের একটা বলে তিনি ওভার অ্যাম্বিশাস বা ওভার এক্সাইটেড হয়ে আউট না হলে সোহান হয়তো ওই ম্যাচে একটা সেঞ্চুরিও করতে পারতেন। সো বেটার উইকেট বা বেটার কন্ডিশন দেওয়া হলে সোহান কিন্তু বাংলাদেশের যে কোনো রেকর্ডকে একেবারে ভেঙে চুরে ফেলতে পারেন, সেই প্রমাণটা তিনি করেছেন। অলরেডি তিনি কিন্তু রেকর্ডের মালিক। লিস্টে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ মানে সবচাইতে দ্রুততম সেঞ্চুরি, লিস্টে ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, টি-20 ক্রিকেটে স্বীকৃত টি-20 ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি, লিস্টে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরি, অর্থাৎ চারটা রেকর্ড কিন্তু সোহানের নামের পাশে জলজল করছে এই অবস্থাতে। অর্থাৎ কেবলমাত্র 2টা বছর তিনি টপ সার্কিটের বা 3টা বছর তিনি টপ সার্কিটের ক্রিকেটে এসেছেন। সো আমার কাছে এটা পুরোপুরি ব্যক্তিগত মতামতের জায়গা যে আপনি কোনো একটা প্লেয়ারকে যখন আসলে ফ্লারিশ করতে চাইবেন আপনাকে এইভাবেই ফ্লারিশ করা উচিত। এবং জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজে আমি হাবিবুর রহমান সোহানকে ন্যাশনাল টিমে দেখতে চাই, এটা আমার ব্যক্তিগত চাওয়ার জায়গা। ইটস আপ টু দ্য সিলেক্টরস। এবং অনেক সময় এটাও দেখা যায় ক্যাপ্টেন্স কল কিন্তু অনেক ম্যাটার করে, যে ক্যাপ্টেন যদি চান, লিটন কুমার দাস যদি চান, তিনি যদি মনে করেন যে আপনার লাইন আপটাকে আসলে এরকমভাবে ঠিক করা দরকার, আপনার লাইন আপটাকে পাইপলাইনটাকে স্ট্রং করা দরকার, হাবিবুর রহমান সোহানের ব্যাপারে লিটন কুমার দাস হয়তো বা রিকোয়েস্ট করতে পারেন টু দ্য সিলেক্টরস যে আমার এই টাইপের এই ক্যালিবারের প্লেয়ার দরকার, এরকম ইম্প্যাক্ট প্লেয়ার দরকার। সো অনেক উপায়ই আছে। আমার কাছে মনে হয় যে সদিচ্ছা থাকলে সোহানকে আমরা সেই জায়গাটা দেখতে পারি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।